নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। এখন থেকে মতামত দিনে দুবার, সকালবেলা একবার 8টা নাগাদ দেখতে পাবেন একটা বিষয়, এবং আবার সন্ধ্যেবেলায় 6টা, 6:30, 7টা নাগাদ আর একটা বিষয় নিয়ে মতামত দেখতে পাবেন, অর্থাৎ দিনে দুবার করে। এবার আমাদের বেড়ানোর যে অনুষ্ঠান, সেটা একটা অন্য চ্যানেলে চলে যাচ্ছে। আমরা জানিয়ে দেবো, যারা বিশেষ করে বেড়ানোর অনুষ্ঠান দেখতে ভালোবাসেন, খাবারের অনুষ্ঠান দেখতে ভালোবাসেন, আরও এরকম ধরনের কিছু লাইফস্টাইল প্রোগ্রাম আমরা করব, সেগুলো আমরা একটা অন্য চ্যানেলে করব। আমরা জানিয়ে দেব যে এই চ্যানেলে, সেই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের বিষয়, বনবন করে ঘুরছে বিহারে ভোটের চাকা, কি হবে বিহারে। অরুণাচল বেড়াতে গিয়ে আমরা সেলাটপের নিচে, একটু নিচে ঠায় 2 ঘন্টা বসেছিলাম। একবার মেঘ কেটে যাচ্ছিল, একবার আমরা ভাবছিলাম যে নীল আকাশের নিচে সেলার লেককে দেখে ফিরবো, আবার মেঘ এসে ঢেকে দিচ্ছিল, মনে হচ্ছিল দূর আকাশ আর নীল হবেই না। হ্যাঁ, তার চেয়েও দ্রুত ঘুরছে বিহারে ভোটের চাকা। মাত্র কদিন আগেই লিখেছিলাম, পিকে এগোচ্ছে, পিছোচ্ছে তেজস্বী, পিছিয়ে পড়ছে নীতিশ কুমার। সেই অনুষ্ঠান শুনে বিন্দুমাত্র সময় না নিয়ে সিপিআই-এমএল লিবারেশনের সাধারণ সম্পাদক মন্তব্য করেছিলেন, পিকের বেলুন যথেষ্ট চুপসে আসছে বলেই মনে হয়, এবং বলেছিলেন, যা দেখছি তার ভিত্তিতেই বলছি। তো আমার মনে হয়েছিল যে দুই যুযুধান শক্তির মধ্যে এক হঠাৎ উঠে আসা নতুন শক্তিকে অপছন্দ করা বা তার বেড়ে ওঠাকে অগ্রাহ্য করার মতো এক রাজনৈতিক মন্তব্য। কিন্তু এখন দেখছি সত্যিই হাওয়া ঘুরছে। তো সেই হাওয়া ঘোরার ক্রোনোলজি, আর হাওয়া কেন ঘুরছে, ঘুরলে কি হতে পারে, আসুন তাই নিয়ে দুটো কথা বলা যায়। কিন্তু এবারেও বলে রাখি, আগেরবারেও বলেছিলাম, বিজেপি মার কাটারি তো ছেড়েই দিন, গতবারের রেজাল্ট ধরে রাখতে হিমশিম খাবে। কেবলমাত্র এই ছট পুজোতে নকরা ছকরা পাড়ার নেতা নয়, অন্তত 3 জন এমএলএ, 1 জন এমপিকে পাবলিক তাড়া করেছে। তাড়া মানে রীতিমতো খেদিয়ে বার করে দিয়েছে। ছট পুজোর আসরে ঢুকতেই দেওয়া হয়নি তাদের। এদের 3 জন এমএলএ এই বিজেপির, আর একজন বিজেপির বকলমে খেলেন এমপি, তিনি বাহুবলী। হ্যাঁ, এদের সঙ্গে সশস্ত্র পাহারাদার ছিল, তারপরেও ঘাড় ধাক্কা দিয়ে এদেরকে বার করে দেওয়া হয়েছে। এখন গণতান্ত্রিক পরিসরে এই কাজ উচিত কি উচিত না, সেই বিতর্কে না গিয়েও এই ছবিটা দেখে বলা যায় যে বিজেপি সরকারে তারপরেও যদি তারা এলাকাতেই না ঢুকতে পারেন, তাহলে তো কেলেঙ্কারি। এবং এরপরে যোগ হয়েছে নীতিশ কুমারকে সরাসরি মুখ্যমন্ত্রী ঘোষণা করা নিয়ে বিহারে বিজেপি নেতাদের টালবাহানা। কাজেই জেডিইউর নেতারা প্রচার করছেন, জেডিইউকে ভোট দো, সুশাসন বাবুকে ভোট দো, কিন্তু তাদের কর্মকর্তাদের দেখা যাচ্ছে না বিজেপির সভায় বা র্যালিতে। সেক্ষেত্রে বিজেপির পক্ষে গতবারের সংখ্যা ধরে রাখা একেবারে অসম্ভব। এর ওপরে গোদের ওপর বিস্ফোড়ার মতো আরএসএস এর মাঠে না নামা কিন্তু চোখে পড়ছে। তারা নীতিশের সঙ্গে এই জোট থাকলে প্রচারে নামবেন না, আবার এই মুহূর্তে হঠাৎ করে নীতিশই হবেন প্রধানমন্ত্রী ঘোষণা না অমিত শাহ না মোদিজি কেউই দিতে পারছেন না। দিলে আরএসএস এর তরফে আরো কড়া প্রতিক্রিয়া আসবে। আরএসএস প্রভাবিত বিজেপি নেতারা একলা লড়ার কথা আগেই বলেছিলেন, যা অমিত শাহ বা মোদিজি মেনে নেননি। তাদের তো ভোটে জিততে হবে যে কোনোভাবে, যে কোনো মূল্যে, তাদের কোনো আদর্শ কোনো ব্যাপার নয়। কাজেই দলের মধ্যে বিরোধ বা ক্ষোভ রয়েছে। অন্যদিকে গোটা 11 আসনে মহাগঠবন্ধনের মধ্যে লড়াই হলেও একেবারে সাংবাদিক সম্মেলন করে তেজস্বী হবেন আমাদের মুখ্যমন্ত্রী মুখ, এই কথাটা বলার পরে অমল ধবল পালে জোর হাওয়া লেগেছে। হঠাৎ যাকে বলে চেগে উঠেছে মহাগঠবন্ধন। একজন ভাবী সিএম হিসেবে প্রজেক্টেড তেজস্বী যাদব সব থেকেই এগিয়ে আছেন, সব দিক থেকে। সবাইকে পেছনে ফেলে মহাগঠবন্ধন তার নির্বাচনী ইশতেহারও বার করে ফেলেছে। আমি আপনি খুব ভালো করেই জানি যে যে কোনো দলের নির্বাচনী প্রতিশ্রুতি ভরা এই ইশতেহার আসলে হাতির সেই দাঁত, যা কেবল দেখার জন্য, দিখানে কায়েক খানে কায়েক। তা হোক, তবুও এই ভোটের বাজারে নির্বাচনী ইশতেহার একটা অপটিক্স তৈরি করে, একটা ছবি তৈরি করে, এক ধরনের আশা যোগায়। তেজস্বীর জোট বলেছে, ক্ষমতায় এলে যে পরিবারে সরকারি চাকরি একজনও নেই, সেই পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। এটা বিরাট ব্যাপার, বিরাট আশা। বা ধরুন, ক্ষমতায় এলে ওয়াকফ বিলকে লাগু করা হবে না, এটা বিরাটভাবে যাবে। এগুলো এক ধরনের আশা জাগায় বই কি, আর সেই আশায় বাঁচে চাষা টুরি ভোটার। তাই মহাগঠবন্ধন এনডিএর আগে নির্বাচনী ইশতেহার বার করে খানিকটা এগিয়ে রয়েছে নিশ্চিত।
এই মুহূর্তে জনমত সমীক্ষা বলছে তিনি বিহারের আগামী মুখ্যমন্ত্রীর প্রথম পছন্দের মুখ, মানে তেজস্বী যাদব। না, দ্বিতীয় পছন্দের তালিকাতে নীতিশ নয়, দ্বিতীয় তালিকাতে এসে গেছে পিকে, প্রশান্ত কিশোর। 3 নম্বরে আছেন পল্টু কুমার। একজন এত বড় নেতার ক্রমাগত নিজেকে হাস্যাস্পদ করে তোলার এরকম উদাহরণ ভারতবর্ষে খুব কম আছে। শুরুর 5 বছরে তাক লাগিয়ে দেওয়া সুশাসন বাবু এখন রাজ্যের লোকের কাছে, এমনকি তার কর্মী কৈরি জাত বেরাদারদের কাছেও আজ পল্টু কুমার। মহাগঠবন্ধনের এই স্ট্র্যাটেজিকে, এই মুভকে মাস্টার স্ট্রোক বলা যেতেই পারে। সবাই যা জানে সেটাকে অনায়াসে বলে ফেলার মধ্যে এক ধরনের বিশ্বাসযোগ্যতা তৈরি হয়, সেটাই হয়েছে। মানুষ এক ধরনের স্পষ্টতা চায়। মহাগঠবন্ধন জিতলে তো স্বাভাবিক মুখ্যমন্ত্রিত্ব তেজস্বীর হবে। তাকে না বলে ঝুলিয়ে রাখার, ন্যাকামি করে ঝুলিয়ে রাখার কৌশল মানুষ পছন্দ করতো না। আর আরজেডি ওই যে MY, তাদের যে ইকুয়েশন, মুসলিম যাদব সমীকরণ নিয়ে খানিকটা ধাঁধা তো থেকেই যেত। সেসব ঘুচে যাওয়ার ফলে হঠাৎই মহাগঠবন্ধনের পালে হাওয়া এসেছে। কংগ্রেস যা পাবে, যেটুকু পাবে, তার সবটাই ওই মহাগঠবন্ধনের ভোট। গত 5, 10, 15 বছরে বিহারে এক নামে চেনে এমন কংগ্রেস নেতা কোথায়? সেই জগন্নাথ মিশ্র, কবেকার, 84, 82, 83 জগন্নাথ মিশ্র। তারপরে কংগ্রেস নেতা কোথায়? আর সেসব নেতা সর্বভারতীয় আঙিনাতে তো দূরবীন দিয়েও দেখা যাবে না যারা আছেন। সেদিক থেকে বলতে গেলে CPI-ML লিবারেশনের শক্তপোক্তাটা জমি আছে, জমিতে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে লড়াই আছে, যার ফল তারা এবারেও পাবেন। CPM বা CPI যদি একটা দুটো করেও আসন পায়, সবটাই কাটিসি মহাগঠবন্ধন, বা আরও পরিষ্কার করে বলা যায় আরজেডি বা লালু যাদবের জন্য। যে মুহূর্তে জোট ভেঙে যাবে, সেই মুহূর্তেই একসময় দেশের মধ্যে বাম আন্দোলনের এক উর্বর ভূমিতে বেড়ে ওঠা CPI-CPM শূন্যের দিকে এগিয়ে যাবে। কারণ সেই সব জায়গাগুলো আজ লিবারেশনের দখলে, কিছুটা চলে গেছে কংগ্রেস বিজেপির দখলে। আর তাদের জনভিত্তি, যেটা পিছিয়ে পড়া মানুষ, দরিদ্র মানুষ, তার জনভিত্তি চলে গেছে বিভিন্ন এই দলিত নেতাদের কাছে বা OBC নেতাদের কাছে, এদের কাছে। ওদিকে চিরাগ পাসওয়ান কোন ঘুঁটিতে দান দেবেন তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। তিনি নিজেই ধোঁয়াশা বাড়াচ্ছেন, সবাই গিয়ে বলছেন এক নয়া বিহার বানেগা। কি অদ্ভুত ব্যাপার! গত 20 বছর ধরে প্রায় লাগাতার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক জোট কিভাবে নয়া বিহারের কথা বলেন তা নিয়ে নানান কথা হচ্ছে। এবং আরেকজন এখন বিহারের দলিত মহল্লায় চর্চার বিষয়, তিনি হলেন মুকেশ সাহানি, মাল্লা কা বেটা, বিকাশশীল ইনসান পার্টির নেতা। আমি মাল্লার ছেলে, মানে মাঝি মাল্লা জেলে দলিত ঘরের ছেলে। তিনি কেবল মহাগঠবন্ধনেই নেই, তিনি এবার ঘোষিত উপমুখ্যমন্ত্রী। হ্যাঁ, দলিতদের কাছে, অতি পিছড়েদের কাছে বিরাট মেসেজ। দলিতরা তাদের একজনকে উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে পাচ্ছেন। এইটা এই কদিনের মধ্যে এক বিরাট ঝটকা, যা অনেক হিসেবকে একেবারে বদলে দিয়েছে বলে মনে হচ্ছে। কিন্তু এই যে কদিন আগেই বললাম প্রশান্ত কিশোর এগোচ্ছে, জেডিইউ আর আরজেডি পিছোচ্ছে, তার কি হলো? বলে তো ছিলাম। আসলে মাত্র কদিন আগেও মনে হচ্ছিল প্রশান্ত কিশোর বিহারের জাতপাতের রাজনীতি, কর্মী কৈরি, দলিত, OBC, EBC, তার রাজনীতি, মুসলমান যাদব ইকুয়েশন ভেঙে বিকাশকে, উন্নয়নকে সামনে এনে দাঁড় করাতে পেরেছেন। পুরোটা না হলে অনেকটাই। আর যার ফলে গোটা ফলাফল বদলে যাবে। প্রশান্ত কিশোর খুব কম করেও 7-8% ভোট পাবে। হ্যাঁ, এরকম একটা ভাইব ছিল। আমাদের বিহারের সাংবাদিক বন্ধুরাও জোর দিয়ে সেই কথা বলছিলেন। কিন্তু খুব কম সময়ের মধ্যে আবার বিহার ফিরেছে বিহারে। আবার সেই লড়াই সেই একই জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে। প্রতিটা আসনে আদতে কোন জাতের কোন ইকুয়েশন সেটাই জেতা বা হারা ঠিক করবে। প্রশান্ত কিশোরের সেট করে দেওয়া এজেন্ডাগুলো পিছলে বেরিয়ে যাচ্ছে। বিহার আবার ফিরে গেছে তার চেনা ইকুয়েশনে। পিকে 243টা আসনে প্রার্থী দিয়েছিলেন, কিন্তু এই জাতের ঠেলা সামলাতে প্রায় 13 থেকে 17টা আসন, পুরোটা বলতে পারবো না, 13 থেকে 17টা আসনে ওনার ক্যান্ডিডেটরা ওই জাতের লড়াইকে মাথায় রেখে সরে গেছেন অলরেডি। মানে তার কাছে ক্যান্ডিডেট নেই, তিনি 243টায় ক্যান্ডিডেট দিতে পারছেন না। আর তার আবার বেশিরভাগই বিজেপির পক্ষে সরে গেছে। কাজেই নির্বাচন যত এগিয়ে আসছে বিহার ততই তার পুরনো রাজনীতিতে ফিরে যাচ্ছে। যার ফলে হ্যাঁ, দীপঙ্কর ভট্টাচার্যের কথা মতোই পিকের বেলুন হাওয়া কমছে। হঠাৎই তিনি একজন আদর্শবাদী একাডেমিক এজেন্ডার কথা নিয়ে হৈ হৈ করে এগোনোর বদলে এখন থমকে গেছেন। তার কথাগুলো মানুষের সমর্থন ততটা পাচ্ছে না যতটা আমরা ভেবেছিলাম। আবার যেটুকুও পাচ্ছেন সেটাও খুব সরাসরি বিজেপি বিরোধিতার বা মহাগঠবন্ধন বিরোধিতার জায়গা থেকে নয়, বরং সুশাসন বা বিকাশের কথা বলা মুখ্যমন্ত্রী আর তার সরকারের সমর্থকেরা পিকেকে এক বিকল্প হিসেবে ভাবছেন। কিছু আগামী 6 তারিখে 121টা আসনের ভোট, এর মধ্যে রাহুল তেজস্বীর একসঙ্গে সভা,
হঠাৎ করেই পিকের পক্ষে হাওয়া থমকে যাওয়া, বিহারে জাতপাতের পুরনো লড়াই তীব্র হওয়াটাই কিন্তু এই মুহূর্তের শিরোনাম। আর সেই শিরোনাম যদি বজায় থাকে তাহলে সামান্য হলেও এই মুহূর্তে এগিয়ে আছেন ঘোষিত মুখ্যমন্ত্রী লালু পুত্র তেজস্বী যাদব। হ্যাঁ, বিহার নিয়ে আমরা ভাববো, বিহার নিয়ে আপনারাও ভাবুন, চিন্তা করুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।